আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর, যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, বাংলাদেশের রাজনীতি বদলে যাবে, আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল। তখনই শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন জামায়াত শিবিরের, বিএনপিও আছে সঙ্গে। পাল্টা বয়ান এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে, তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না। পারছেন কি? পারছেন না। বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়েছিল, সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হিসাবে ব্যবহৃত হয়েছে। জামায়াতের সন্ত্রাসী বাহিনী হিসাবে 2024 সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল। এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে, জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে, তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি যে জামায়াতের সন্তান, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় হিসেব। এই হিসেব এবং সত্য বদলাবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠল, সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর, তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। রাষ্ট্রই গঠন করেছে, টাকা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর ইউনূস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে। তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বি টিম। আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি। একটি অস্থায়ী দোকান জামায়াতের, যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে একটা সন্ত্রাসী, একটা উগ্রবাদী প্রচার চালানো। তারা তাদের কাজটি করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনাত আর সার্জিস। এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর, সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি, তার বাস্তব রূপ নিচ্ছে। মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপির স্বতন্ত্রতা আসলে কিছু ছিল না। এটা কাগজে কলমে একটা নতুন দল হিসেবে তারা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছে 30টি আসনে সমঝোতা হয়েছে এবং আসন প্রতি 1.5 কোটি টাকার হিসেব হয়েছে। বাকি 270 আসনে জামায়াতকে নিঃশর্তভাবে সমর্থনের শর্ত দেওয়া হয়েছে। এসব মিলিয়ে এটি আর কোনো রাজনৈতিক সহযোগিতা নয়, আসলে এটি একেবারে একীভূত হয়ে যাওয়া। এতদিন আলাদা ছিল, এখন আবার এক দেহে বিলীন হয়ে যাচ্ছে। সন্তানকে আর বাইরে খেলতে পাঠানো হচ্ছে না, তাকে পিতার ঘরেই স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই জোটের আর্থিক দিকটি যতটা না চাঞ্চল্যকর, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রাজনৈতিক অর্থ। 45 কোটি টাকার দৃশ্যমান লেনদেনের বাইরে যে আরো অর্থনৈতিক সুবিধা আছে, তা বোঝা আসলে কঠিন নয়। কিন্তু টাকার অঙ্ক ছাড়িয়ে এখানে যে আদর্শিক চুক্তি হচ্ছে, সেটা এনসিপির জন্য সবচেয়ে আত্মঘাতী। 71-এর ভূমিকার কারণে জামায়াত যে রাজনৈতিক সংকটে ভুগছে, সেই সংকট কাটাতেই নতুন মুখ, নতুন ভাষা, নতুন ধারার রাজনীতির মোড়ক দরকার ছিল। এনসিপি সেই মোড়ক হিসেবেই তৈরি হয়েছিল। কিন্তু আমরা তো জানতাম এই মোড়কের ভেতর 71কে অস্বীকার করার এই জামাতি রাজনীতিটাই ছিল। এই জামাতের কোলে পিঠেই তারা বড় হয়েছে। সুতরাং তারা জামায়াতের সঙ্গে মিলে যাবে, এটা আমাকে আশ্চর্য করেনি। সবাই দেখি খুব আশ্চর্য হচ্ছেন, আমাকে কিন্তু একদম আশ্চর্য করেনি এটা। এই জামাতে যোগ দেওয়া নিয়ে এনসিপির ভেতরেও 2-1 ভাঙতে চাচ্ছেন, তারা চলে যাচ্ছেন। এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই। চট্টগ্রামে মীর আরশাদুল হকের পদত্যাগ এই দলের অন্তর্গত সংকটের কারণ, এটা আদর্শের কারণে নয়। তিনি শুধু একজন নেতা নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা জুলাই আন্দোলনের পর সত্যি নাকি ভেবেছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব।
আর পদত্যাগের বক্তব্যে যে হতাশা, ক্ষোভ আর বাস্তবতার স্বীকৃতি আছে তা নাকি এনসিপির অনেক নেতাকর্মীর মনের কথাই বলেছে। আমার এটা মনে হয় না। বিশেষ করে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং বিএনপির নেতৃত্বকে বিকল্প হিসেবে এই এনসিপির নেতা দেখিয়েছেন। কারণ হচ্ছে এই এনসিপির ভেতরে শুধু জামাত আছে তা নয়, তার ভেতরে তো বিএনপিও ছিল। আমরা তো বলেছি যে জামাত বিএনপি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এনসিপির ভেতরের জাতীয়তাবাদী এবং বাম ঘরানার অংশগুলো এই জামায়াত ঘেঁষা রাজনীতিকে হয়তো একটু অপছন্দ করতে পারে, তাই দু একজন ছিটকে পড়ছে। এই যে 30টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত এনসিপিকে অনেকেই বলছেন যে কয়েকটি সংকটে ফেলবে। প্রথমত, দলটি ইতিমধ্যে 125টির বেশি আসনে মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে, মাঠে প্রচারণা চলছে, টাকা খরচ হয়েছে এবং বিপুল অঙ্কের টাকা এই তাসনিম জারা সহ অনেকেই মানুষের কাছ থেকে আদায় করেছে। সুতরাং মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। হঠাৎ করে মাত্র 30 জনকে ছাড়পত্র দিলে বাকি সবাই বিদ্রোহ হবে, দল ভাঙবে, স্থানীয় পর্যায়ের এনসিপি হয়তো অস্তিত্ব ধসে পড়বে। আসলে অস্তিত্ব বলতে কিছু নাই। জামায়াত তাদের টিকিয়ে রেখেছিল এবং জামায়াত তাদের শেষ করে দিচ্ছে। দ্বিতীয়ত, জামায়াতের বি টিম তকমা এতদিন অভিযোগ ছিল, জোট হলে তা সত্যে পরিণত হবে, প্রতিষ্ঠিত হবে, আমরা যা বলেছিলাম তাই। তখন আর কোনোভাবেই এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর কথাও ছিল না। তৃতীয়ত, এনসিপির ভেতরে যে শক্তিশালী অ্যান্টি জামায়াত বলয় আছে বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তি, তারা রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়বে। ক্যাম্পাসে যাদের শক্তি তৈরি হয়েছে শিবির বিরোধী অবস্থানের কারণে, তারা হঠাৎ করে জামায়াতের ছায়ায় রাজনীতি করতে পারবে না। এটা আমি মনে করি না, কিন্তু অনেকে বলছেন বলে আমি আমার ব্যাখ্যায় এগুলোকে আমি উল্লেখ করছি মাত্র। এর সাথে আমি একমত নই। এর ফল ব্যাপক হবে এবং বোঝাই যাচ্ছে যে অনেকেই এই পদত্যাগ এবং এই নিষ্ক্রিয় হয়ে যাবেন। আর চতুর্থত, 71, ধর্মীয় সংখ্যালঘু, সাম্প্রতিক যে মব রাজনীতি, এইসব প্রশ্নে জামায়াতের অবস্থান এনসিপির অবস্থান হিসাবে গণ্য হবে। কারণ এই সমস্ত কিছু করেছে জামায়াতের পিছনে জামায়াত একটা ভয়ঙ্কর কাজ করেছে এবং কাজ করিয়েছে কিন্তু এনসিপিদের দিয়ে। ফলে এগুলো কিছু নয়। এই ইনক্লুসিভ পলিটিক্স তারা মুখে বলে, মানে এর যে বয়ান এনসিপি তুলে ধরছিল এতদিন, তার সমাধি হয়ে যাবে এখানেই। পঞ্চমত, নেতৃত্বের ভার যাবে জামায়াতপন্থী বেল্টের হাতে এবং বাংলা মোটরের গল্প শেষ হয়ে মগবাজারের সুরা কাউন্সিলের গল্পটা প্রতিষ্ঠিত হবে। এটাই তো হওয়ার কথা ছিল। আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন? আমি ভাবিনি। বাস্তবতা হলো এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও সারা দেশে অন্তত 5% হয়তো ভোট পেত, তাও নাও পাওয়ার সম্ভাবনা। এমনকি সংসদে সরাসরি আসন না পেলেও উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের সুযোগ থাকতো হয়তো। এতে দলটি রাজনৈতিকভাবে দাঁড়িয়ে থাকার ন্যূনতম জায়গা পেত। কিন্তু জামায়াতের সঙ্গে পূর্ণ জোটে গেলে সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। তখন এনসিপি থাকবে কিন্তু রাজনীতি থাকবে না, নাম থাকবে কিন্তু পরিচয় থাকবে না। এটাই তো এখন তারা এটা চেয়েছিল, এনসিপি নামে আলাদা কিছু, জামায়াতের কিছু না। কিন্তু এখন জামায়াত প্লাস এনসিপি, আপনারা জাপি বলতে পারেন অথবা জানপি বলতে পারেন, কিছু একটা বলবেন আর কি। এনসিপির সামনে এখনো একটুখানি সময় আছে সিদ্ধান্ত বদলানোর। নির্বাচনী সমঝোতা আর পূর্ণ জোট এক জিনিস নয়। 30 আসনের সমঝোতা করেও বাকি আসনগুলোতে প্রার্থী দিয়ে সংগঠন গড়া যাবে, এটা হয়তো এদের প্ল্যান। কিন্তু পিতার ঘরে স্থায়ীভাবে ফিরে গেলে আর নিজের ঘর বানানোর সুযোগ থাকবে না। সেটা তারা চায় কিনা আমার সন্দেহ আছে। তারা ক্ষমতার লোভেই সিদ্ধান্ত নিচ্ছে, আর এনসিপি সেটাই চেয়েছে, আর সে কারণেই তারা বাবার ঘরে ফিরেছে। এখন বাবার ঘরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আবার সেই আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে, যে রাজনীতি তারা শুরু থেকেই করছে। এবং আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে যারা রাজনীতির ময়দানে নেমেছে, তাদের কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন? আপনি বড্ড বোকা ভাই, বড্ড বোকা, আর ন্যাকাও বটে।